বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে প্রথম থেকেই ডাবল গেম খেলছেন, এটা ভারতের সামনে এখন অনেকটাই স্পষ্ট। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, রাষ্ট্রপতির গদি বাঁচাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আগের মতো আর বাধা দেবেন না। এবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন হম্বিতম্বি কমিয়ে সরকারের সঙ্গে বোঝাপড়া করে নিয়েছেন বলেও মনে করা হচ্ছে। আপনারাও সেটা দেখতে পাচ্ছেন। আগের মতো অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, অর্থাৎ আওয়ামী লীগকেও নির্বাচনে নিয়ে অংশ নিয়ে তাকেও নির্বাচনে অংশ দিতে হবে, এইসব কথা আর ওয়াকারুজ্জামানের মুখে শোনা যাচ্ছে না। মব তৈরি করে হত্যা, মারধর, ভাঙচুরের ঘটনা যথারীতি ঘটছে সারা বাংলাদেশ জুড়ে, সেনাপ্রধান চুপ। জানা যাচ্ছে মোহাম্মদ ইউনূসের পাশাপাশি সেনাপ্রধান ওয়াকার বিএনপি সুপ্রিমো খালেদা জিয়ার আস্থাভাজনের তালিকায় নাম তুলে নিয়েছেন। ফলে রাষ্ট্রপতি সরে গেলে সেনাপ্রধানের গদি যাওয়ার আশঙ্কা থেকে এখন মুক্ত ওয়াকারুজ্জামান। এটা বাস্তবে পরিণত হলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় কেবলমাত্র সময়ের অপেক্ষার। সেটা হলে আওয়ামী লীগের ফিরে আসা, আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লম্বা সময়ের জন্য পিছিয়ে যাবে। বাংলাদেশে ভারত বিরোধী শক্তি নতুন উদ্যমে তৎপর হবে। এই পরিস্থিতিকে মেনে নেবে ভারত? বিভিন্ন সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, ভারত তার রণকৌশল এবার তৈরি করে ফেলেছে। এই রণকৌশলের মধ্যে জেনারেল ওয়াকারুজ্জামানকে চরম বার্তা দেওয়ার ব্যাপারটি আছে। যেমন ভাবে বার্তা দেওয়া হয়েছিল সেই বিডিআর বিদ্রোহের সময় তৎকালীন সেনাপ্রধানকে, শেখ হাসিনাকে রক্ষা করার জন্য, ভারতীয় হাই কমিশনের কর্মচারীদের রক্ষার জন্য, এবারও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বলে দেওয়া হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে রক্ষার যাবতীয় দায়িত্ব, ভারতীয় হাই কমিশনের কূটনীতিকদের নিরাপত্তা গ্রহণের দায়িত্ব তাকেই নিতে হবে, মানে সেনাবাহিনীকে নিতে হবে। যদি অন্যথা কিছু হয় তাহলে ভারতীয় সেনা ঢাকায় ঝাঁপিয়ে পড়তে দেরি করবে না। ভারতীয় সেনা পুরোপুরি তৈরি আছে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে তারপর থামবে ভারত। সুতরাং শাহাবুদ্দিনকে হটিয়ে দিয়ে দেশে ধর্মীয় মৌলবাদ ও সন্ত্রাসবাদ পুনঃস্থাপন করার প্রক্রিয়া অত সহজ হবে না। দেখা যাক ভবিষ্যৎ কি বলে। আমেরিকা সফরে সব থেকে বড় ধামাকাটা দিলেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সঙ্গে ভারতবর্ষের একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। এই চুক্তির মেয়াদ 10 বছর। এটি কোনো ট্রেড ওরিয়েন্টেড চুক্তি নয়, সরাসরি আমেরিকা এবং ভারত এই প্রথমবারের জন্য একটি মিলিটারি চুক্তি সই করছে। এই চুক্তির ফলে ইন্দো প্যাসিফিকের অবস্থা যে 180 ডিগ্রি ঘুরে যাবে তা 100% আপনারা নিশ্চিত থাকুন। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের বিদায় ঘন্টাটা আমেরিকায় গিয়ে বাজিয়ে দিলেন ডক্টর জয়শঙ্কর। যেভাবে ইন্দো প্যাসিফিকে চায়না, পাকিস্তান এবং বাংলাদেশ একটি শক্তিশালী জোট তৈরি করার চেষ্টা করেছিল, তার কাউন্টার স্ট্রাইক দিয়ে আজকে ডোনাল্ড ট্রাম্প এবং ভারত একই সঙ্গে একটি শক্তিশালী জোট তৈরি করলেন, যেই জোটে মোহাম্মদ ইউনূসের বিদায় ঘন্টাটা নিশ্চিত হয়ে গেল আজকে আমেরিকায়। কোন স্বার্থের কথা আমি বললাম? এক এবং অদ্বিতীয় উত্তর আসে ইন্দো প্যাসিফিকে নিজের ডমিনেন্সকে বজায় রাখার জন্য। এবং থ্যাঙ্কস টু মোহাম্মদ ইউনূস, যিনি দিনের পর দিন ভারত বিরোধী একাধিক চক্রান্ত করেছেন, চায়না, পাকিস্তানের সঙ্গে সলা পরামর্শ করে ভারতকে অশান্ত করার চেষ্টা করেছেন এবং ইন্দো প্যাসিফিকে আমেরিকার পিছনে ছুরি মারার চেষ্টা করেছেন। কিছুদিন আগে একটি খবর প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছিল ইন্ডিয়াকে বাদ দিয়ে চায়না, পাকিস্তান এবং বাংলাদেশ একটি শক্তিশালী জোট তৈরি করতে চায়। সার্ককে বাইপাস করার তাদের পরিকল্পনা ছিল। সার্ককে যেহেতু ইন্ডিয়া অ্যাক্টিভলি পার্টিসিপেট করে না এবং ইন্ডিয়ার আপত্তিতেই সার্কের কোনো সামিট অর্গানাইজ করা সম্ভব হয় না, এর জন্য ইন্ডিয়াকে দূরে সরিয়ে রেখে চায়না, পাকিস্তান এবং বাংলাদেশকে একজোট করে ভারতবর্ষ এবং ইন্দো প্যাসিফিকে নিজেদের আধিপত্যকে কিন্তু প্রতিষ্ঠা করতে চেয়েছিল, যা আমেরিকার ইন্দো প্যাসিফিক পলিসির 180 ডিগ্রি বিপরীত। মোহাম্মদ ইউনূস এখানে আগুনটা নিয়ে খেললেন। ঠিক যেরকম ভাবে তিনি 7 সিস্টার্সকে ল্যান্ডলক বলেছিলেন, 7 সিস্টার্সকে চায়নাকে ইনভাইট করে বলেছিলেন ব্যবসা বাণিজ্য করো, ভারতকে আটকে দাও, ঠিক একই রকম একটি ভুল মোহাম্মদ ইউনূস কিন্তু শেষ বেলায় করলেন। তাদের দেশে প্রশ্ন উঠলো, মোহাম্মদ ইউনূস তো সরকারের কোনো নির্বাচিত সরকারের প্রতিনিধি নয়, তাহলে তিনি এই ধরনের অ্যাগ্রেসিভ ডিসিশন কেন নিচ্ছেন? কেন তিনি চীন এবং পাকিস্তানকে একজোট করে এক শক্তিশালী সামিট তৈরি করতে চাইছেন? কেন তিনি ডোনাল্ড ট্রাম্পের পিছনে ছুরি মারার চেষ্টা করছেন? দ্বিচারিতা কেন? একদিকে আপনি ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে ওদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চাইছেন, অন্যদিকে আপনি আপনাদের দেশে চায়নাকে ঢুকিয়ে ইন্দো প্যাসিফিককে ঘিরে ফেলতে চাইছেন। এই দ্বিচারিতা কি আমেরিকা মেনে নেবে? প্রশ্ন কিন্তু সেদিনই উঠেছিল। আর আজকে দেখা গেল ইন্দো প্যাসিফিকে চীন যেভাবে নতুন খেলা শুরু করেছে, তার পাল্টা দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প রিয়েলাইজ করলেন ভারতবর্ষ ছাড়া এই ইন্দো প্যাসিফিক ওরিয়েন্টেড ডমিনেশন তারা কখনোই অ্যাচিভ করতে পারবেন না। আর ইন্দো প্যাসিফিকের এই স্ট্র্যাটেজিতে আটকে গেলেন মোহাম্মদ ইউনূস। তিনি যে এত বড় ভুল একটা সিদ্ধান্ত নিয়ে এই মিটিংটি করলেন তা কিন্তু পরিষ্কার হয়ে গেছিল দুদিন আগেই, যখন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর পরিষ্কার বলেছিলেন, যদি ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা না করো তাহলে মূল্য চোকাতে হবে। আর আজকে ডক্টর জয়শঙ্কর আমেরিকা সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রশাসনিক এই যে মিটিং হলো তাদের, এখানে দেখা যাচ্ছে ইন্দো প্যাসিফিকে এবার আমেরিকা এবং ভারত একত্রে কাজ করবে এবং আমেরিকা এবং ভারতের মধ্যে 10 বছরের জন্য একটি ডিফেন্স চুক্তি হবে, যে চুক্তির ফলে বাংলাদেশ চূড়ান্তভাবে অবহেলিত হবে। মোহাম্মদ ইউনূসের বিদায় ঘণ্টা বিভিন্নভাবে বাজানো হয়ে গেল আজকে আমেরিকাতে বসে। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ আইসিসি এখন বাংলাদেশের রাজনীতি ও মানবাধিকার পরিস্থিতির সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে।
ব্রিটিশ আইনজীবী প্রতিষ্ঠান ডাউটি স্ট্রিট চেম্বার্স একটি আর্টিকেল 15 কমিউনিকেশন সম্প্রতি আইসিসিতে জমা দিয়েছে, যেখানে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা অস্থায়ী ইউনুস সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উপস্থাপন করা হয়েছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়ে গভীর গুরুত্ব বহন করছে, বিশেষ করে এমন সময় যখন দেশে রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন পূর্ব উত্তেজনা এবং আন্তর্জাতিক নজর একসঙ্গে জমাট বেঁধে আছে। 2025 সালের মার্চে ডাউটি স্ট্রিট চেম্বার্স এই কমিউনিকেশন জমা দেন। প্রধান আইনজীবী ছিলেন স্টিভেন পাওয়েলস কেসি, যিনি আন্তর্জাতিক অপরাধ ও মানবাধিকার ইস্যুতে বিশ্বব্যাপী একজন পরিচিত নাম। অভিযোগে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়, যেমন সাংবাদিক, বিরোধী নেতাকর্মী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে পরিকল্পিত হত্যা, গুম, ভয়ভীতি প্রদর্শন ও কারাবন্দী করা, হিন্দু মন্দিরে ধর্মীয় হামলা এবং সহিংসতা, রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে ভিন্ন মতকে দমন করা। আইনজীবীদের মতে এই ঘটনাগুলো আন্তর্জাতিক আইনে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি অর্থাৎ মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য হয়। তারা দাবি করেছেন এই অপরাধগুলো ছিল সংগঠিত, পরিকল্পিত এবং দায় মুক্তির সংস্কৃতিতে পরিচালিত। তাদের এক করা বক্তব্য ছিল নো ওয়ান ইজ অ্যাবভ দ্য ল, অর্থাৎ দেশের অভ্যন্তরীণ বাস্তবতা যেমনই হোক আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের দায় কেউ এড়াতে পারে না। বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া এসেছে খুবই সরাসরি। সরকার বলেছে এটি বিদেশি ষড়যন্ত্র। তাদের মতে এই কমিউনিকেশন আন্তর্জাতিক আদালত গুরুত্ব দেবে না। কিন্তু বিষয়টি এখানেই শেষ নয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বিশ্লেষক এবং কূটনৈতিক মহল এই পদক্ষেপকে দেখছে বিশেষ গুরুত্ব সহকারে। আইনের প্রক্রিয়া অনুযায়ী আর্টিকেল 15 কমিউনিকেশন জমা দেওয়ার পর প্রথম ধাপ হয় প্রিলিমিনারি এক্সামিনেশন, যেখানে আইসিসি দেখবে তথ্য প্রমাণ যথেষ্ট বিশ্বাসযোগ্য কিনা। এরপর যদি প্রসিকিউটর উপযুক্ত মনে করেন তবে প্রি ট্রায়াল চেম্বারে অনুমোদন লাগে পূর্ণ তদন্ত শুরু করার জন্য। এই প্রক্রিয়া কয়েক মাস থেকে 1 বছর পর্যন্ত সময় নিতে পারে। তবে এখানে একটি বড় রাজনৈতিক প্রশ্ন উঠে এসেছে, এই পদক্ষেপে আওয়ামী লীগের কি লাভ? কারণ এই অভিযোগ জমা পড়েছে এমন সময় যখন আওয়ামী লীগ সরকারে নেই, তারা বিরোধী অবস্থানে রয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক মহলে যে বার্তাটি যাচ্ছে তা হলো বর্তমান ইউনুস সরকার গণতান্ত্রিক নয়, দায়বদ্ধ নয় এবং মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত। এই বার্তা আওয়ামী লীগের জন্য রাজনৈতিকভাবে সহায়ক। কিন্তু কেন? আওয়ামী লীগ 2024 সালের 8 আগস্টের পর ক্ষমতা ছেড়ে দেয়। এরপরই এই অস্থায়ী সরকার গঠিত হয়। এই প্রেক্ষাপট আপনারা সবাই জানেন। ফলে অভিযোগ সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে নয়। আন্তর্জাতিক মহলে যখন এই অস্থায়ী সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠছে তখন আওয়ামী লীগ নিজেকে সাংবিধানিক, নির্বাচিত এবং নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে তুলে ধরতে পারছে। আইসিসির মামলায় যদি প্রাথমিক তদন্ত শুরু হয় তবে পশ্চিমা বিশ্ব বা জাতিসংঘের মতো সংস্থাগুলো এমন সরকারের সঙ্গে সম্পর্ক রাখতে দ্বিধায় পড়তে পারে। এতে করে আওয়ামী লীগের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরো বাড়তে পারে। আওয়ামী লীগ বলতে পারবে তারা ছিল নির্বাচিত সরকার আর ইউনুস সরকার ছিল একটি অস্বচ্ছ রাজনৈতিক প্রকল্প। এতে করে তারা নিজেকে রাজনৈতিকভাবে ভিকটিম হিসাবে কিন্তু তুলে ধরতে পারবে আন্তর্জাতিক মহলে। অন্যদিকে যদি আইসিসি এই মামলা গ্রহণ করে তবে শুধু বর্তমান প্রশাসন নয়, এই সরকারের পেছনে থাকা আন্তর্জাতিক বা স্থানীয় শক্তিগুলো চাপের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে কিংবা চাপের মুখে পড়বে। এবার ইউরোপীয় ইউনিয়ন থেকে নতুন আরেকটা খবর আসলো, যেখানে ইউরোপীয় ইউনিয়ন থেকে স্পষ্ট বার্তা দেয়া হলো দ্রুত নির্বাচন করতে হবে এবং দ্রুত গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে। তাহলে সরকারের যে নির্বাচন করা না করা এবং নির্বাচনের বিকল্প নানা ধরনের থিওরি নিয়ে আলোচনার কথা চারিদিকে শোনা যাচ্ছে, সেগুলো কি প্রপাগান্ডা নাকি সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না? ইউরোপীয় ইউনিয়ন থেকে এবার নতুন করে চাপ দেওয়া হয়েছে। সম্প্রতি বিদেশের মাটিতে একটি বৈঠক থেকে এরকম একটা চাপ দেওয়া হয়েছে, যে বৈঠকে ভার্চুয়ালি বাংলাদেশ থেকে বিএনপির একাধিক নেতাও অংশগ্রহণ করেছিলেন। কি বলছে গণমাধ্যম দৈনিক কালবেলা এই খবরটি নিশ্চিত করছে, তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। বাংলাদেশ দ্রুত গণতন্ত্রে প্রত্যাবর্তন করবে আশা চার্লস হোয়াইটলির। সেখানেই বলা হচ্ছে বাংলাদেশের সব চ্যালেঞ্জ অতিক্রম করে শিগগিরই গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস EEAS দক্ষিণ এশিয়া ডিভিশনের হেড এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের সাবেক রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি এই মতামতটা দিয়েছেন যে বাংলাদেশে দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে হবে, এর কোনো বিকল্প নেই। সেখানেই যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে গতকালকে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এমন আশাবাদ ব্যক্ত করেছেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন EEAS এর সাউথ এশিয়া ডেস্কের 2 কর্মকর্তা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান ভার্চুয়ালি সেখানে যুক্ত হয়েছিলেন, আরও অনেকেই যুক্ত হয়েছিলেন। সেখান থেকেই এই আহ্বানটা জানানো হয়েছে যে বাংলাদেশের জনগণের প্রতি তাদের আস্থা রয়েছে এবং বাংলাদেশে যে সরকার ব্যবস্থা চলছে সেখান থেকে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ ফিরবে, এই প্রত্যাশা তারা করছেন। তার মানে বাংলাদেশ সরকারের উপরে একটা চাপ যে দ্রুত নির্বাচন করতে হবে এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কিন্তু নির্বাচন নিয়ে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে, গণতান্ত্রিক পন্থায় ফিরে যাওয়া যাবে নাকি নতুন পদ্ধতিতে চলে যাবে সরকার, সেটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের বর্তমান যে
সংবিধান, সেই সংবিধান স্থগিত করে দেওয়া হবে, নতুনভাবে সরকার গঠিত হবে এবং সেই সরকারে বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্রপতি তাকে সরিয়ে দেওয়া হবে, নতুন আরেকজন রাষ্ট্রপতি হবেন। সেই ক্ষেত্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম যেমন আলোচিত হচ্ছে, তেমনি প্রফেসর ইউনূস নিজেই রাষ্ট্রপতি হয়ে যাচ্ছেন এবং সরকার কাঠামোয় পরিবর্তন হচ্ছে, উপদেষ্টা পরিষদেও ব্যাপক রদবদল হচ্ছে। এই আলোচনাগুলো চলছে। যদি যে থিওরি নিয়ে আলোচনা হচ্ছে, বিএনপি চেয়ারপারসনের রাষ্ট্রপতি হওয়ার যে কথাগুলো চারিদিকে ভাসছে এবং বিকল্প হিসেবে প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা, এরকম আলোচনা যে চতুর্দিকে চলছে, এই আলোচনার ব্যাকগ্রাউন্ডটা কোথায় সেটা একটা বড় ব্যাপার। আলোচনার ব্যাকগ্রাউন্ড নিশ্চয়ই রয়েছে, কারণ জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সরকার সংবিধান স্থগিতের দিকে যাচ্ছে, এটা মোটামুটি ধারণা করা যেতেই পারে। সংবিধান স্থগিত করে নতুন পদ্ধতির সরকার ব্যবস্থায় গেলে নির্বাচন যে ডিলে হবে, নির্বাচন প্রক্রিয়া যে অনেক পিছিয়ে যাবে, এটা বলাই যায়। এই আলোচনার মধ্যে সরকার যখন বসবাস করছে, নির্বাচন প্রক্রিয়া ডিলে হওয়া, নতুন সরকার ব্যবস্থা প্রবর্তন করা, সংবিধান স্থগিত করা, এই প্রক্রিয়াগুলোতে যেতে হলে ইউরোপীয় ইউনিয়ন শুধু নয়, আন্তর্জাতিক যে চাপগুলো রয়েছে, দ্রুত নির্বাচন করা, ইনক্লুসিভ নির্বাচন করা, দ্রুত গণতান্ত্রিক পন্থায় ফিরে যাওয়া, এবং সেই চাপের বাস্তবতাও রয়েছে। আন্তর্জাতিক যে সাপোর্ট, আন্তর্জাতিক বিনিয়োগ, ব্যবসায়ী বিনিয়োগ, সেই বিনিয়োগগুলো একেবারে স্থবির হয়ে পড়েছে। গত 10-11 মাসে 75% বেশি বিনিয়োগ বাংলাদেশে কমে গেছে। সেরকম অবস্থায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া ছাড়া বিকল্প গত্যান্তর আছে কিনা, বিকল্প পথে হাঁটলে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে পড়বে কিনা, সেইগুলোও একটা বড় কনসার্নের ব্যাপার। আদতে সরকার কোন দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।